আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় মৃত্যু ৯,০০০ ছুঁই, শনাক্ত আরও ৫,০০০, অসচেতনতায় দায়ী বলছেন বিশেষজ্ঞরা। গণপরিবহনের ভাড়া বাড়ল ৬০%, বাস ট্রেনে অর্ধেক যাত্রী, ইউরোপ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। হেফাজতের সহিংসতার পেছনে স্বাধীনতা বিরোধী চক্র, মদতদাতা ও অর্থের যোগানদাতাদের খুঁজছে পুলিশ। পশুর নদীতে ফের কয়লা বোঝাই কার্গো ডুবি, সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। সবার মৃত্যুই হয়েছে হাসপাতালে। এদিন নতুন করে সংক্রমিত হয়েছে ৫,০৪২ জন। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৮.৯৪%। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সংক্রমণে ৩৮৮তম দিনে দেশের ২২৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ২৬,৬২০টি। এর মধ্যে ৫,০৪২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। শনাক্তের সংখ্যা বেড়ে ৬,০৫,৯৩৭। একদিনে মৃত্যু হয়েছে ৪৫ জনের, সুস্থ হয়েছে আরও ২,১৬২ জন। করোনায় দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৮.৯৪%। বেড়েছে মৃত্যু হার ১.৪৮%। সুস্থতার হার কমে ৮৯.১৫%। এ পর্যন্ত শনাক্ত হার ১৩.০৫%। একদিনে মৃত ৪৫ জনের ২৫ জনই ৬০ ঊর্ধ্ব, আর ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৩৭ জনের। রাজধানীতে করোনার জন্য নির্ধারিত সরকারি হাসপাতালে ১০৮টি আইসিইউ শয্যার মধ্যে খালি ৪টি এবং ২,৪৬১টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি আছে ২,১২৭টিতে। সারা দেশে করোনা নির্ধারিত সবগুলো হাসপাতালের ৫৭৮টি আইসিইউ শয্যার মধ্যে খালি ২২০টি। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৭৯০ জনকে ও আইসোলেশনে ১১৮ জন। সংক্রমণের এই পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আমি আমার জায়গা থেকে বলতে গেলে আমি এখন আগের থেকে অনেকখানি কম মানছি। যে পরিমাণে মানা উচিত সেটা আসলে মানা হয়ে উঠতেছে না। আমাদের ভিতরে অটোমেটিক্যালি একটা ওভার কনফিডেন্স চলে এসেছে যে সবার হলেও জিনিসটা আমার হইতেছে না। সংক্রমণ বাড়ার পেছনে অসচেতনতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। আমি যদি ভালো না থাকি, আমার পরিবার পরিজন খারাপ হবে, পাড়া প্রতিবেশী খারাপ হবে, মানে আক্রান্ত হবে, দেশের মানুষ আক্রান্ত। অর্থাৎ আমার সুরক্ষা নিরাপত্তা, আমার নাগরিক হিসেবে এটা কিন্তু আমার দায়িত্ব, এটা আমার নাগরিক দায়িত্ব, আমাকে এটা পালন করতেই হবে। আর সরকারকে একটু কঠোর হতে হবে যাতে মানুষ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হয়। মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা, দূরত্ব। সংক্রমণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩৩তম। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া শর্তে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এই সিদ্ধান্ত ২ সপ্তাহের জন্য কার্যকর হবে। আর মঙ্গলবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখেই চলছে রেল। এদিকে বিদেশ ফেরতদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করার পাশাপাশি ইউরোপ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানতে 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা এবং জনসমাগম স্থল এড়িয়ে চলার বিষয়ে। গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। সেক্ষেত্রে ভাড়া ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাস ভাড়ার হার ৬০% বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে। আমি পরিবহন মালিক শ্রমিকদের গণপরিবহন চলাচলের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ছুটির দিন থাকায় রাজধানীতে গণপরিবহনে যাত্রী কম, অনেকেই পড়েছেন মাস্ক।
অর্ধেক যাত্রী নেওয়ার শর্তে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। 60% ভাড়া এটা করে দিলে আমাদের জন্য সুবিধা হয়, যাত্রীর জন্য ভালো হয়। 60% বেশি হয়ে যায়, তবে 50% বাড়ালো এবং এক এক সিটে এক একজন করে বসলো। মানুষের নিশ্চয়তার জন্য এটা করাটা হলেও সেটা ভালো হবে। তবে জনসমাগম যেখানে আছে সেসব জায়গায় সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহারে উদাসীন অনেকেই। ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তাই একটু নামান। জনগণের সচেতনতা বড় জিনিস, গভর্নমেন্ট তো তার চেষ্টা করছে। নিজের স্যানিটাইজার ব্যবহার করা উচিত, মাস্ক ব্যবহার করা উচিত, তারপর ডিস্টেন্স বজায় রাখা উচিত। এদিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরতদের ক্ষেত্রে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে আগেই। কঠোরভাবে নজরদারিও করা হচ্ছে। ইউরোপের দেশগুলো থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনও নিশ্চিত করছে কর্তৃপক্ষ। প্যাসেঞ্জার্স কামিং ফ্রম ইউরোপিয়ান কান্ট্রিজ অথবা ইউকে তাদেরকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যেতে হবে সরকারি ব্যবস্থাপনায়, অথবা নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে যেতে পারবে তারা। অন্য যে কোনো কান্ট্রি থেকে আসলে PCR টেস্ট কোভিড-19 সার্টিফিকেট বাধ্যতামূলক, এবং এই সার্টিফিকেট দেখার সাপেক্ষে তাদেরকে 14 ডেজ হোম কোয়ারেন্টাইন পাঠানো হবে, এবং কোনো সিমটম থাকলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তবে বিমানবন্দরের বাইরে প্রবাসীদের অপেক্ষায় যারা আছেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে খুব একটা লক্ষ্য নেই। আমাদের দেখলে তো চিনবে না, এই জন্য খোলা ছিল। সচেতনতা মেনটেন করেই আমাদের স্বাভাবিক জীবনযাপন এবং স্বাভাবিক জীবনযাত্রার কাজকর্মগুলো চালিয়ে যেতে হবে বলে আমরা মনে করি। কোভিডের জন্য আসলে বসে থাকার কোনো সুযোগ নাই। এদিকে ট্রেনের আসন সংখ্যা অর্ধেক ফাঁকা রেখে টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আন্তনগর ট্রেনের কিছু অগ্রিম টিকিট বিক্রি হলেও এখন থেকে 50% বেশি টিকিট বিক্রি করবে না রেল কর্তৃপক্ষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতের মোদি বিরোধী বিক্ষোভ ঘিরে সংঘর্ষের ঘটনায় মামলার পর তদন্তে নেমেছে পুলিশ। মতিঝিল জোনের পুলিশের উপকমিশনার জানিয়েছেন, হেফাজতের ভেতরে ঢুকে নাশকতার বড় পরিকল্পনার ছক এঁকেছিল স্বাধীনতা বিরোধী চক্র। দীপু শিকদারের রিপোর্ট। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন জুম্মার নামাজ শেষে বিক্ষোভের নামে সংঘর্ষে জড়ায় হেফাজত। আগুন ভাঙচুর আর ইটপাটকেল ছুড়ে তাণ্ডব চালায় হেফাজত। হামলা করা হয় সাংবাদিকদের উপরও। এ ঘটনায় পল্টন থানায় 5 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ বলছে, সেদিন হামলা আর নাশকতার জন্য একটি চক্র পূর্ব প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল। মসজিদের চারপাশে খুঁজে আমরা বেশ কয়েক বস্তা ইটের টুকরা, বড় বড় ইটের টুকরা আমরা পেয়েছি। কিছু বোতল পেয়েছি যেগুলোর ভিতরে পেট্রোল ছিল, এবং জ্বালানোর জন্য ম্যাচ এগুলো ছিল। তো এই জাতীয় জিনিসগুলো পেয়েছি। তো তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে তাদের প্রস্তুতি ছিল। 1971-এর যারা যুদ্ধ অপরাধী ছিল বা যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের ফলোয়াররা এর মধ্যে সংযুক্ত হয়েছিল। এই ঘটনার পেছনের মদতদাতা, অর্থের যোগানদাতাদের খুঁজছে পুলিশ। পাটকেল, এক্সপ্লোসিভ এগুলো আনায়ন করা, তাদের খাওয়া দাওয়া ইত্যাদির পিছনে কিন্তু অর্থ ব্যয় হয়েছে। ইভেন তাদেরকে মোটিভেট করার জন্য অর্থ ব্যয় হয়েছে। তা আমরা যখন গ্রেপ্তার করব, তো গ্রেপ্তার করলে সবাই হয়তো অর্থ বিনিয়োগের সোর্সটা বলতে পারবে না, বাট কেউ না কেউ বলতে পারবে। পুলিশ জানিয়েছে, এছাড়া যারা সামাজিক ও ডিজিটাল মাধ্যমে গুজব ছড়িয়েছে তাদেরও শনাক্ত করা হবে। অনেক সময় তারা গুজব ছড়ায় যে অমুক জায়গাতে এতজন মারা গেছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল পর্যন্ত সহিংসতার ঘটনায় 6টি মামলা হয়েছে, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। মামলায় পুলিশের উপর হামলা ও হত্যার চেষ্টা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, আতঙ্ক সৃষ্টিসহ সহিংসতার অভিযোগ আনা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ ও র্যাব বাদী হয়ে পৃথক 6টি মামলা করে। ওসি জানান, শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত হরতালের নামে সহিংসতা চালায় হেফাজত। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবে হামলার বিচার না হওয়া পর্যন্ত হেফাজতের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন সংবাদকর্মীরা। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মোংলা বন্দরের কাছে পশুর নদীতে ফের ডুবেছে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ। দুর্ঘটনার পর 9 নাবিক ও 1 নিরাপত্তা কর্মী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন, তবে এখনও শুরু হয়নি উদ্ধার কাজ। বারবার দুর্ঘটনায় নদী ও বনের ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।
ডুবে যাওয়া কার্গো এমভি ইফসিয়া মাহিনের মাস্টার জানান, বন্দরের হারিবাড়িয়ার ৬ নম্বরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে প্রায় ৪০০ টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার সকালে বানিসান্তা বাজার বয়ায় অবস্থান নিলে তীব্র স্রোতে জাহাজ বাঁধা রশি ছিঁড়ে যায়। এ সময় অন্য একটি কার্গোর সাথে ধাক্কা লেগে ইফসিয়া মাহিনীর বাম পাশের হ্যাচ ফেটে গিয়ে জলমগ্ন হয়ে পড়ে। বন্দরে বারবার দুর্ঘটনা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। নদীর তলদেশে কয়লার ক্ষতিকর প্রভাব পড়বে বিভিন্ন প্রজাতির মাছের উপর। পশুর নদীতে মাছ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা পরিবেশবিদদের। কয়লা যেহেতু একটি বিষাক্ত পদার্থ, সুতরাং এই কয়লার দূষণের ফলে পশুর নদীর এই মৎস্য প্রজননের ব্যাঘাত ঘটবে এবং এই দূষণের ফলে পশুর নদীর জলজ প্রাণী, মৎস্যসহ পশুর নদী এবং সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য, জীববৈচিত্র্যের ক্ষতি হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ কার্গো জাহাজ দুর্ঘটনায় চ্যানেল নিরাপদ দাবি করলেও সময়মতো উদ্ধার না করায় ক্ষতির আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। মোংলা বন্দর রক্ষার্থে মানে যাতে নৌযানগুলোকে ব্যাপকভাবে তদন্ত সাপেক্ষে মালামাল পরিবহনের দায় দায়িত্ব দেওয়া হয়, না হয়তো মোংলা বন্দর আবারও বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি পশুর নদীতে ৭০০ টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিবি ১১৪৮ নামের কার্গো জাহাজ। সমর ইসলাম, ২১ টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থী, জমে উঠছে বেচাকেনা। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। সৌদি আরবে স্বাস্থ্য খাতে নার্স এবং ডাক্তার পাঠানোর বড় সুযোগ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীর একটি হোটেলে প্রবাসী অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মালয়েশিয়া, সৌদি আরব সহ কিছু দূতাবাসের বিরুদ্ধে ভিসা প্রসেসিং সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। অনিয়ম বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবাসী নামে একটি অ্যাপ তৈরি করেছে স্টার্টআপ কোম্পানি প্রবাসী সেবা লিমিটেড। বিকেলে রাজধানীর একটি হোটেলে এ অ্যাপটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি তুলে ধরেন প্রবাসীদের নানা সমস্যার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সহযোগিতা করা। ২০% দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে বাংলাদেশে আগত রেমিটেন্স দ্বিগুণ করা সম্ভব বলে জানান প্রতিমন্ত্রী। আমরা এখনো লো স্কিলড ক্যাটাগরিতে অপারেট করি এবং এটাকে আমরা যদি কাইন্ড অফ 20% স্কিল স্কেলেট করতে পারি, আপস্কিল করতে পারি, তাহলে কিন্তু এই রেমিটেন্স 20 ক্যান ইজিলি বি টার্ন ইনটু $40 বিলিয়ন। সৌদি আরবে স্বাস্থ্য খাতে জনশক্তি রপ্তানির একটি বড় সুযোগ তৈরি হচ্ছে উল্লেখ করে এই সুযোগ কাজে লাগাতে আহ্বান জানান তিনি। আমি কিছুদিন আগে সৌদি আরবে গিয়েছিলাম এবং সেখানে সব জায়গায় তাদের অনেক আগ্রহ। আমরা কিন্তু এখন একটা জায়গায় যাচ্ছি যেখানে আগামী 2-3 বছরে আমরা কিন্তু স্বাস্থ্য সেবা কর্মী আমরা কিছু কিছু ক্ষেত্রে সারপ্লাস করতে পারবো। তুলনামূলক কম দক্ষ কর্মীরা বিদেশে অবস্থান করার কারণে করোনার মধ্যেও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েনি, জানান প্রতিমন্ত্রী। আমরা যেসব দেশের সাথে কম্পিটিং কান্ট্রি আর কি, সেই সব দেশে কিন্তু অনেক আনএমপ্লয়মেন্ট হয়েছে এবং তারা খুব লার্জ স্কেলে তাদের রেমিটেন্স আর্নিং ড্রপ করেছে এবং এই যে আমাদের বেড়েছে, কিন্তু একই সাথে এই কান্ট্রিগুলি কিন্তু আপনারা যদি কম্পেয়ার করে দেখেন, এগুলি কিন্তু তাদের রেমিটেন্স ড্রপ করেছে। তো ইটস এ কাইন্ড অফ এ ব্লেসিং ইন ডিসগাইজ। বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যেখানে কনসেন্ট্রেশন বেশি, এসব জায়গায় আমরা রোল আউট করব খুব শীঘ্রই। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকরা যাতে নিগৃহীত না হন তা খেয়াল রাখা হবে বলে আশ্বস্ত করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় মন্ত্রী বলেন, কোনো বিশেষ গোষ্ঠী নয়, ডিজিটাল মাধ্যমের নিরাপত্তার জন্যই এই আইন করা হয়েছে। নিজেকে ডিজিটাল আইনের যে কোনো অপপ্রয়োগের বিপক্ষে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা যেন অহেতুক হয়রানির শিকার না হন। 18 দফা নির্দেশনা দেয়া হলেও সরকারের কার্যকরী উদ্যোগের অভাবেই করোনা সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন,
করোনা ভাইরাসের তথ্য গোপন করে সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। হেফাজতের বিক্ষোভে পুলিশের গুলি চালানোর তদন্ত দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো কর্মসূচি পালন করলেই বাধা দেয়া হচ্ছে। হেফাজতের কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন নৈতিক সমাজ নামের নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। রাজনীতিতে নীতিমান নেতৃত্ব এবং নৈতিক মূল্যবোধ তৈরির উদ্দেশ্য নিয়ে এই রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলে জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল গঠনের ঘোষণা দেয়া হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বই মেলা প্রতিদিন। ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় বেড়েছে পাঠক, লেখক ও দর্শনার্থী। স্বাস্থ্যবিধি মেনে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন বইপ্রেমীরা। বিক্রেতারা বলছেন, অন্যান্য দিনের তুলনায় বেচা বিক্রি বেড়েছে। আরও জানাচ্ছেন শাকেরা আরজু। পবিত্র শবে বরাতের সরকারি ছুটিতে ভিড় বেড়েছে অমর একুশে গ্রন্থমেলায়। পরিবার নিয়ে গ্রন্থমেলায় এসেছেন বইপ্রেমীরা। করোনায় স্বাস্থ্যবিধি মেনে মেলা প্রাঙ্গণে প্রবেশ করলেও সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। এরই মাঝে বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই কিনছেন ছোট বড় অনেকেই। বই খুব পছন্দ, আমি কিনেছি যে আইমান সাদিক। আমার এই বইটা খুবই পছন্দ। পাখি মাঝের বই কিনেছি। বেশ দূরত্বের স্টলগুলো এবং গ্যাদারিংটাও তুলনামূলক কম মনে হচ্ছে। আমরা ঘুরে বেশ আনন্দ পাচ্ছি। আমি সবসময় উপন্যাস পড়তে পছন্দ করি। আজকে আজগবি রাত সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের বইটাও নিলাম। মঙ্গলবার ১১২টি নতুন বই এসেছে মেলায়। করোনার দিনকাল, প্রেম, বিরহ এসব বিষয় উঠে এসেছে বইগুলোতে। সেই বদলটাই আমি দেখিয়েছি আমার এই বদলে যাওয়া ভূমি উপন্যাসে। কবিতার বিষয়বস্তু হচ্ছে মূলত যাতনা থেকেই কবিতা লেখা। আগামী দিনগুলো বই বিক্রি আরো বাড়বে বলে আশা প্রকাশকদের। বিগত দিনের তুলনায় আজকের দিনের একটু বেচাকেনা একটু বেশি। গতবার যেভাবে আমাদের সেল হয়েছিল, এবার মানে মহামারীর কারণে এবার খুবই কম। বঙ্গবন্ধু আমাদের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পোয়েট অফ পলিটিক্স বইটা। অনেক অভিভাবক এসেছেন শিশুদের জন্য বই কিনতে। শিশুদের সৃজনশীলতা বাড়াতেই তারা বই কিনতে আসছেন বলে জানান। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত নিহত ৫ শতাধিক। সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। দেখছেন রাত ১১টার একুশে সংবাদ। বিজিএমইএ নির্বাচনে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ফোরাম প্যানেল। এর মধ্যে রয়েছে ভাবমূর্তি উদ্ধার, পণ্যের যথাযথ দাম আদায় এবং ব্যবসা সম্প্রসারণের প্রতিশ্রুতি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন বিজিএমইএ সভাপতি ডক্টর রুবানা হক এবং ফোরাম প্যানেল লিডার এবিএম শামসুদ্দিন। তৌহিদুর রহমানের রিপোর্ট। ২০২১-২৩ মেয়াদের বিজিএমইর নির্বাচন, এ উপলক্ষে ফোরাম প্যানেলের এই সংবাদ সম্মেলন। বর্তমান বিজিএমইর সভাপতি ও আসন্ন নির্বাচনের পরিচালক প্রার্থী ডক্টর রুবানা হক ১৩ দফা ইশতেহার পাঠ করেন। জানান, ২ বছরের রপ্তানির বিপরীতে অতিরিক্ত ১% প্রণোদনা, ইউটিলিটি বিলে শতভাগ ভ্যাট প্রত্যাহার, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ৫% অগ্রিম শুল্ক প্রত্যাহার এই কমিটির সাফল্যগুলোর অন্যতম। আমরা বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি এবং সক্ষমতাকে তুলে ধরার জন্য অকুণ্ঠ চেষ্টা করেছি। আবার নির্বাচিত হলে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এই খাতকে এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ৫ বছর মেয়াদ উত্তীর্ণকরণ, নগদ সহায়তার ক্ষেত্রে সিএ ফার্মের সহায়তায় অডিট রহিতকরণ, ক্যাশ ইনসেন্টিভ ৫ ভাগ থেকে শতকরা ১০ ভাগে উন্নীত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের শ্রেণীমান এবং ৫ মিলিয়ন থেকে ১০ মিলিয়নে উন্নীত করার জন্য চেষ্টা করব আমরা। ব্যবসা সহজীকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নেওয়া, ক্রেতার জবাবদিহিতা নিশ্চিত সহ পোশাক খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্যানেল লিডার। ইমেজ বিল্ডিং, ব্যবসা পরিচালনায় ব্যয় কমানো, বাজার সম্প্রসারণের বিষয়টি আমরা
গুরুত্বের সহিত বিবেচনা করব। যেসব ফ্যাক্টরিকে আর্থিক সহায়তা দিলে পরে তারা নতুনভাবে আগে যেতে পারবে, নতুনভাবে ফ্যাক্টরি চালাতে পারবে, তাদেরকে সেইভাবে সহযোগিতা দেওয়া। বিজেএমইর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিইউএফটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। সমস্ত গার্মেন্টস মালিকদেরকে তাদের মতামত নিয়ে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। আমদানি বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে হিলির বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 8 থেকে 10 টাকা। রমজান মাস সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়েও আমদানি হচ্ছে পেঁয়াজ। এক সপ্তাহ আগে হিলিতে 28 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও ভারতীয় পেঁয়াজ আমদানির ফলে এখন কমে 20 থেকে 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে 1313 টন পেঁয়াজ আমদানি হয়েছে। সোমবার বিকেলে 42টি রেল ওয়াগনে এই পেঁয়াজ আমদানি করা হয়। এর আগে গত শুক্রবার 1500 টন পেঁয়াজ আমদানি হয় এই বন্দর দিয়ে। জমকালো আয়োজনে রাজধানীর একটি হোটেলে হয়ে গেল ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ অন্যান্যরা। আয়োজনে ছিল ফ্যাশন শো, সঙ্গীত ও নৃত্য। আর এরই সাথে শেষ করছে রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় মৃত্যু 9,000 ছুঁই, শনাক্ত আরও 5,000, অসচেতনতাই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। গণপরিবহনের ভাড়া বাড়ল 60%, বাস ট্রেনে অর্ধেক যাত্রী, ইউরোপ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। হেফাজতের সহিংসতার পেছনে স্বাধীনতা বিরোধী চক্র, মদতদাতা ও অর্থের যোগানদাতাদের খুঁজছে পুলিশ। পশুর নদীতে ফের কয়লা বোঝাই কার্গো ডুবি, সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কা। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।